ফ্রান্সকে স্পেন অ্যাকচুয়ালি কোন দিকটা দিয়ে ডমিনেট করে? একটা চ্যানেল আটকে দেওয়ার মাধ্যমে কিন্তু ফ্রান্সের বলা যায় পুরো ক্রিয়েটিভিটিটা স্পেন আটকে দিতে পেরেছে অ্যান্ড কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। স্পেন কি এই মিডফিল্ড ব্যাটেলেই জিতে ম্যাচটা জিতে গেল? এক বাক্যে বলতে বলতে স্পেন কেন ম্যাচটা জিতেছে সেটা হচ্ছে তাদের ফ্লুইডিটি। মাঠে ডিফেন্স লাইনে কুকুর থেকে বেস্ট প্লেয়ার কেউ ছিল না। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ব্যাটেলটা অ্যাকচুয়ালি কোন দিকটাতে হবে স্পেশালি? ইংল্যান্ডকে কিন্তু ভালনারেবল মনে হয়েছে সময়ে সময়ে। আপনি একটু সাজানো গোছানো অ্যাটাক করলে কিন্তু এই দলের ডিফেন্স লাইনকে আপনি ভাঙতে পারবেন। এটা বেশ এই অ্যাটাকটা করে জুড বেলিংহাম দিয়ে হ্যারি কেনকে দিয়ে সেটাকে আটকাতে হলে আর্জেন্টিনার কি করা উচিত? একটা যদি স্ট্রং সাইড বলতে হয় সেটা হবে মেসি। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার হাসান ফাহিম। ফ্রান্স ভার্সেস স্পেন ম্যাচে ফ্রান্সকে ডমিনেট করে স্পেন ফাইনালে চলে গেল। 2010-এর পর এবারই প্রথম স্পেন ফাইনালে গেল। কি মনে হয়, মানে ফ্রান্সকে স্পেন অ্যাকচুয়ালি কোন দিকটা দিয়ে ডমিনেট করলো, যেখানে এমবাপ্পেকে একদমই ফ্রান্স, শুধু এমবাপ্পে না, ফ্রান্সের পুরো অ্যাটাককে একদমই নিষ্প্রভ দেখা গিয়েছিল? এটা যদি এক বাক্যে বলতে হয় আমি বলবো যে ওলিজের পাসিং লেনগুলোকে স্পেন খুব ভালোভাবে আটকে দিয়েছে। ইউজুয়ালি ওলিজে এবং এমবাপ্পে যেভাবে কানেক্ট হয়, ওলিজের থ্রু পাসগুলো প্রোভাইড করার চেষ্টা করে, যেটা কিন্তু স্পেন খুব ভালোভাবে ব্লক করেছে। অ্যান্ড ইউজুয়ালি ওলিজে আরেকটা অপশন যেটা ফ্রান্সের ক্ষেত্রে করে থাকে, সে উইংয়ে বল ডেলিভার করে যেটা থেকে ক্রসেস আসে। সো স্পেন জানে যে এরিয়ালি ফ্রান্স খুব বড় একটা থ্রেট ক্রিয়েট করতে পারে না, সো তারা উইং চ্যানেলগুলোকে যেতে দিছে, কিন্তু সেন্ট্রালি যে চ্যানেলটা ছিল সেটাকে খুব ভালোভাবে ব্লক করতে পারে। সো আই থিঙ্ক ওই একটা চ্যানেল আটকে দেওয়ার মাধ্যমে কিন্তু ফ্রান্সের বলা যায় পুরো ক্রিয়েটিভিটিটা স্পেন আটকে দিতে পেরেছে অ্যান্ড কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। মানে এই পুরো ম্যাচে স্পেন পুরোটাই মিডফিল্ড বেস্ট ফুটবল খেলেছে এবং মিডফিল্ডের ভালো করার কারণেই ফ্রান্স অ্যাটাকে যেতে পারেনি। স্পেনের মিডফিল্ডকে আপনি কিভাবে রেট করবেন? মানে রড্রি স্পেশালি পুরো ম্যাচটা তিনি কন্ট্রোল করলেন, ডিফেন্ড করলেন, অ্যাটাকে বল থ্রু করলেন। মানে স্পেন কি এই মিডফিল্ড ব্যাটেলেই ম্যাচটা জিতে গেল? কয়েকজনের নাম বলতে হয় ছোট ছোট করে। আমি যদি বলি, প্রথমে আমি দানি ওলমোর কথা বলবো। এই মানুষটা না, প্রথমে দেখা গিয়েছে একটা সার্টেন সময় ডিফেন্ডারদের খুব কাছাকাছি এসে বল নিয়ে বল ক্যারি করেছে। কিছু সময় তাকে দেখা গিয়েছে সে বিটুইন দ্য লাইন প্লে করার চেষ্টা করেছে এবং কিছু সময় সে ফ্রন্ট লাইনে গিয়ে প্রেসও করেছে। সো মিডফিল্ডের প্রতিটা জায়গায়, ইভেন ফ্রন্ট লাইনে তার কিন্তু অবস্থান দেখা গিয়েছে। রদ্রির ব্যাপারটাতে যদি আসি, ডিফেন্সিভ সলিডিটি যখন যখন দরকার হয়েছে দিছে। এমবাপ্পে যতবার ট্রানজিশন আসার চেষ্টা করতেছিল, লিগালি শোল্ডার পুশ কিছু একটা করে কুবার্সির সাথে লাপোর্তের সাথে করে সে আসলে আটকে দিচ্ছিল। সো এই যে রদ্রি যে লিডারশিপ, তার বিল্ড আপ যে ক্যাপাবিলিটি এবং সব মিলিয়ে ওভারঅল এই দুজনের পারফরমেন্স মিডফিল্ডটাকে পুরো ডমিনেট করতে সাহায্য করেছে। এবং দুজনের নাম আরও বলতে হয়। পেদ্রো পোরতো স্কোরার দেখে সবাই তার কথা বলছি, কুকুরের কথাও বলতে হয়। সে ওভারল্যাপ করেছে, আন্ডারল্যাপ করেছে, ইনভার্টও করেছে। মনে হয় মাঠে ডিফেন্স লাইনে কুকুর থেকে বেস্ট প্লেয়ার কেউ ছিল না, এরকম লেগেছিল একটা পর্যায়ে। রাইট, মানে যখন যে জায়গায় দরকার হয়েছে। সো এই স্পেন টিমটার না, আপনি যদি এক বাক্যে বলতে বলেন যে স্পেন কেন ম্যাচটা জিতেছে, এটা হচ্ছে তাদের ফ্লুইডিটি। মানে যার যখন আপনি দেখবেন মানে সবাই নিজেদের মধ্যে এত সুন্দর আর এত ঘন ঘন ইন্টারচেঞ্জ করতেছে যে ফ্রান্সের পক্ষে সেটা মার্ক করা মুশকিল হয়ে যাচ্ছিল। সো আই থিঙ্ক সেই জায়গা থেকে তারা এভাবেই ম্যাচটা বের করে ফেলেছে। রাইট, পাঁচটা জায়গা রাখি, একটু প্রেজেন্টে ফিরে আসি। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নকআউটে 1998 বিশ্বকাপের পর এবারই প্রথম দেখা হচ্ছে। আর বিশ্বকাপে চিন্তা করলে 2002-এর পর। কি মনে হয় আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ব্যাটেলটা অ্যাকচুয়ালি কোন দিকটাতে হবে স্পেশালি? আর দুইটা দলের না স্ট্রেংথের জায়গাটা দুই জায়গায়। আমি যদি বলি, আমরা বিশ্বকাপের আগে যখন আলাপ করছিলাম, আমরা তুখেলের ইংল্যান্ডকে নিয়ে বলছিলাম যে এই দল ডিফেন্সিভলি অনেক গোছালো হতে পারে, কারণ তুখেল সেরকম একটা কোচ। কিন্তু এই দলকে না আমরা ডিফেন্সিভলি অত গোছালো এই টুর্নামেন্টে অ্যাটলিস্ট দেখিনি। এই ইংল্যান্ডকে কিন্তু ভালনারেবল মনে হয়েছে সময়ে সময়ে। আপনি একটু সাজানো গোছানো অ্যাটাক করলে কিন্তু এই দলের ডিফেন্স লাইনকে আপনি ভাঙতে পারবেন। সো এখন তাদের স্ট্রেংথ কোন জায়গায়? তাদের স্ট্রেংথ হচ্ছে তারা যখন উইং প্লেতে যায় এবং তাদের মিডফিল্ডার হাফ স্পেস থেকে রান মেক করে, সেটা খুব ডেঞ্জারাস কিছু অ্যাটাক প্রডিউস করে। ফর এক্সাম্পল, আপনি হ্যারি কেনকে মার্ক করতেছেন, জুড বেলিংহাম কিন্তু হামেশা ঢুকে যাচ্ছে এবং কেনের থেকে বেশি স্কোর করে ফেলতেছে। সো সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে স্পেস বেলিংহাম বের করে ফেলতেছেন। বেলিংহামের ইনস্টিংক্ট ওই জায়গায় কাজ করে। তার হচ্ছে যে সে মিডফিল্ডার হলো, তার ইনস্টিংক্ট অনেকটা ফরওয়ার্ড লাইক স্ট্রাইকার বা ফলস নাইনের মতো। সো সেই স্পেসগুলো না সে স্মেল করতে পারে, সে চলে আসে। এবং তাদের ওয়ার্ক রেট, স্পেশালি ফরওয়ার্ড লাইন খুব ভালো প্রেস করে। আপনি গর্ডন বলেন, রাশফোর্ডের কাছ থেকে আপনি প্রেস খানিকটা কম পেলেও সে কিন্তু প্রেস করে। আপনি সাকা বলেন, মাডুয়েকে বলেন, সবাই কিন্তু মোটামুটি একটা ভালো রকমের টিম প্লে নিয়ে আসতে পারে। সো তারা কিন্তু উইঙ্গারদের কথা যদি বলি, তারা কিন্তু স্কোরার কম, প্রোভাইডার বেশি। এবং স্কোরার হিসেবে যারা রান মেক করতেছে তাদের কিন্তু আটকানোও মুশকিল। তো অ্যাগেন এই জায়গায়
পিভটে আমি যদি অ্যান্ডারসন এবং রাইসের কথা বলি, তারাও বেশ কন্ট্রোল। সো আই থিঙ্ক ইংল্যান্ড ভালনারেবল, বাট অ্যাট দ্য সেম টাইম তারা যথেষ্ট পরিমাণে শক্ত তাদের কিছু সাইডও রয়েছে। আদার সাইড দিয়ে আমি যদি একটু চিন্তা করি, আর্জেন্টিনা ইংল্যান্ডের এই উইং প্লেকে বা সেন্টার বেস যে অ্যাটাকটা করে জুড বেলিংহাম দিয়ে, হ্যারি কেইনকে দিয়ে, সেটাকে আটকাতে হলে আর্জেন্টিনার কি করা উচিত? ওয়েল, স্কালোনিকে আমরা আগের বিশ্বকাপে বা আগের সময় যতটা দেখতাম যে খুব দারুণ সে সাবস্টিটিউশন করে বা প্ল্যান বের করে সে অপোনেন্টকে ধরে ফেলতে পারতো, এবার কিন্তু খানিকটা আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। সাবস্টিটিউশনে মনে হচ্ছে তিনি তার গণ্ডির বাইরে তিনি যাচ্ছেন না। So, আমার কাছে মনে হয় স্কালোনি, যতটুকু আসলে খবর শোনা গিয়েছে যে খুব সম্ভবত নিকো গঞ্জালেস কিংবা জুলিয়ানো সিমিওনের একজন এই ম্যাচে স্টার্ট করতে পারে। তো আমার কাছে মনে হয় কি এই দুজনকে স্টার্ট করানোটা বেটার হবে। কিভাবে? আমি যদি নিকো গঞ্জালেসকে লেফট ব্যাক হিসেবে চিন্তা করতে পারি এবং যদি হচ্ছে জুলিয়ানো সিমিওনেকে রাইট মিডফিল্ডার হিসেবে, সো দেখা যাবে কি আমার দুই উইং থেকে প্রপার ওয়ার্ক রেট, ডিফেন্সিভলিও বলি আমি অফেন্সিভলিও বলি, সেক্ষেত্রে পাওয়া যাবে। এবং ইংল্যান্ডের উইং প্লে আটকাইতে ওয়ার্ক রেট খুবই দরকার। এবং ইংল্যান্ডকে আপনি যেটা আমি বলছিলাম একটু আগে, আপনি ভালনারেবল মনে হবে কখন? তখন আপনি ট্রানজিশনে তাদেরকে ভোগাবেন, তাদের ডিফেন্সিভলিও তারা শেকি আছে। সো সেটার জন্য কিন্তু আপনার ওয়ার্ক রেট লাগবে। সো উইং প্লেতে আপনি ইংল্যান্ডের থেকে পিছিয়ে জানি, কিন্তু সেটাকে তো কোনোভাবে ব্যাকআপ দিতে হবে, কারণ আপনার তো মাঝখানে মেসির নামের এক জাদুকর রয়েছে। সো তাকে তো সাপোর্ট দিতে তো চারপাশ থেকে কারো না করো তো সেই জিনিসটা করতে হবে। সো আই থিঙ্ক যদি স্কালোনি এই জিনিসটা মেনটেন করতে পারে, খুব সম্ভবত ডিপল এই ম্যাচে বেঞ্চ হতে যাচ্ছেন যতটা নিউজ শোনা গিয়েছে, এবং তার জায়গায় খুব সম্ভবত হয়তো শোনা গিয়েছে কিছু জায়গায় পালাসিও ঢুকতে পারে, কিছু জায়গায় শোনা গিয়েছে যে বার্কো ঢুকতে পারে। সেটা স্কালোনি এখন পর্যন্ত রিভিল করেনি, তবে সেক্ষেত্রে হয়তো পালাসিও ঢোকার সম্ভাবনা অনেকটা বেশি। তবে আমি বলবো যে আর্জেন্টিনা এই এই ক্ষেত্রে বেশ ব্যালেন্সড একটা প্রোফাইল ক্যারি করতেছে। এখন অনেকে ইংলিশ যারা ফুটবল এক্সপার্ট রয়েছে তারা আর্জেন্টিনাকে বেশ অনেক কথা বলেছে। স্কালোনি খুব ঠান্ডা মাথায় সেগুলোকে ডিল করেছে, এবং তিনি একটা উত্তর দিয়েছেন যে রেজাল্টের থেকে, মানে রেজাল্টটা বেশি ইম্পর্টেন্ট ম্যাচের স্টাইলের থেকে। সো সেগুলোকে আসলে চাপ হিসেবে নিচ্ছেন না। অনেস্টলি, মানে আপনি যখন হেরে যাবেন তখন কেউ বলবে না যে আপনি খুব ভালো খেলে হেরেছেন বা এইভাবে খেলে হেরেছেন। আবার কিন্তু আপনি যখন জিতে যাবেন তখন কেউ বলবে না খুব বাজে খেলে জিতেছে, এটা কোনো ম্যাটার করবে না, কারণ তখন যে জিতবে সে চলে যাবে বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনার স্ট্রং জোনটা আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা নিয়ে ইংল্যান্ডের ভাবনার কারণ হতে পারে। ওয়েল, আর্জেন্টিনা না সব জায়গায় একটু ব্যালেন্স গেম খেলার চেষ্টা করেছে, এবং আর্জেন্টিনার সব থেকে স্ট্রং সাইড হচ্ছে যে আর্জেন্টিনার স্পেশাল কোনো স্ট্রং সাইড নেই। একটা যদি স্ট্রং সাইড বলতে হয় সেটা হবে মেসি। এখন ইন্ডিভিজুয়াল একটা নেম। সো আমি যদি কালেকটিভলি বলি, এই দলটা না, মানে আপনি ওই সিগনিফিকেন্টলি দেখবেন ডিফেন্সিভলিও তারা অনেক ভুল করেছে, মিডফিল্ডেও আপনি যতটা আশা করেছিলেন ঠিক ততটা ডেলিভার করতে পারেনি, ফরওয়ার্ড লাইনে সাম্প্রতিক সময় তারা জ্বলে উঠতেছে। সো সব জায়গায় দেখবেন খানিকটা কমতি, কিন্তু তারপরেও এই দলটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার। সো কোনো না কোনোভাবে তারা কিন্তু ম্যানেজ করতে পারে সিচুয়েশন। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সব থেকে বড় অস্ত্র, যে তারা কোন একটা সিচুয়েশন থেকে না কিভাবে বের হয়ে আসতে হয় সেটা খুব ভালোভাবে জানে। রাইট। একদিকে আর্জেন্টিনা টুর্নামেন্টের হাই স্কোরিং টিম, অন্যদিকে ইংল্যান্ড বেশ অ্যাটাকিং টিম। দুই গোলকিপার এবি মার্টিনেস এবং পিকফোর্ডের জন্য নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হবে তাদের নিয়ে, তাদের উপর অনেক প্রেশার থাকবে। কি মনে হয় যদি ম্যাচ টাই ব্রেকারে যায়, কে এগিয়ে থাকবে? গোলকিপারের কথা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে এমি মার্টিনেসকে এগিয়ে রাখাটাই, মানে এইটাই বুদ্ধিমত্তার কাজ, কারণ সে পেনাল্টিতে তার যে অরা বলি, তার যে ক্যারেক্টার বলি, সেটা কিন্তু অপোনেন্ট যে শট নিবে তার জন্য খানিকটা হলেও চাপ নিয়ে আসে। কিন্তু ইংল্যান্ডে আবার পেনাল্টি টেকারও ভালো রয়েছে তুলনামূলকভাবে, আবার মিসও কিন্তু করে, তারা মিসও করে, সেটাও একটা পয়েন্ট। বাট আমি যদি চিন্তা করি হ্যারি কেইন, বেলিংহাম, রাশফোর্ড, গর্ডন, মানে পেনাল্টি, আপনি সাকার কথা বলুন তো, মানে একদম ক্লাবের কথা যদি বলি, ক্লাবে ফার্স্ট পেনাল্টি টেকারদের এদেরকে কিন্তু আপনি যে কোনো ক্লাবে ফার্স্ট পেনাল্টি টেকার হিসেবে রাখতে পারবেন। সো তারা কিন্তু পেনাল্টি টেকার হিসেবে ভালো। সো আর্জেন্টিনার থেকে আমি বলবো যে পেনাল্টি টেকার হিসেবে হয়তো সেক্ষেত্রে ইংল্যান্ড এগিয়ে থাকে, বাট পেনাল্টি স্টপিং এর ক্ষেত্রে আবার এমি মার্টিনেজ এগিয়ে থাকবে। রাইট। যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে এটাই কি মেসির শেষ বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে কিনা? যদি এমন চিন্তা করেই খেলে তাহলে মেসির জন্য পুরো টিম যেভাবে নিজের সবটা দিয়ে দিবে, ওই দিক দিয়ে চিন্তা করলে আর্জেন্টিনা মেন্টালি কতটুকু এগিয়ে থাকবে ইংল্যান্ডের কাছে? মেন্টালিটি, আর্জেন্টিনার মেন্টালিটির তুলনা নেই। এই দলটা না, মানে যখন থেকে স্কালোনি এই দলটার ভার নিয়েছে, এই দলটা না মেন্টালিটির উপর ভর করেই এগিয়ে যাচ্ছে। আপনি কোনো সময়ই আর্জেন্টিনার দেখবেন, আর্জেন্টিনা গত বিশ্বকাপ জিতেছে কিংবা কোপা জিতেছে টানা দুটো, কোনো সময় আপনি এই দলকে সব থেকে শক্তিশালী, মানে ডমিনেটিং বা ওই ভয়ঙ্কর হিসেবে কখনোই আপনি চিন্তা করেননি। কিন্তু এই দলটা না কোনো না কোনোভাবে সিচুয়েশনগুলোকে ওভাবেই বের করে আনতে পেরেছে, কারণ দলের মেন্টালিটিটা সেভাবে গ্রো করেছে। এবং আই ডোন্ট নো মেসি কি এমন বলে বা মেসি কি এমন করে,
সবাই জানপ্রাণ মুখে জাস্ট বলে না, এটা কিন্তু মাঠেও দেখা যায়। আমরা অনেক খেলোয়াড়ের বেলায় দেখেছি, আমি কারণ নাম মেনশন করতে চাই না, তাদের অনেক টিমমেটরা হয়তো বলেছে তার জন্য আমরা বিশ্বকাপ জিততে চাই, খেলতে চাই, লড়াই করতে চাই। মাঠে কিন্তু সেটার প্রতিফলন আমরা খুব বেশি একটা দেখিনি। আর্জেন্টিনার ক্ষেত্রে ডিফারেন্ট, তারা যেমনটা বলে তার থেকে বেশি তারা মাঠে করে দেখায়। সো আই থিঙ্ক ওই জিনিসটা আর্জেন্টিনাকে একটা এক্সট্রা স্টেপ পুশ করে, এবং আজকের ম্যাচেও সেটা হবে। এবং তারা চাইবে মেসির শেষ বিশ্বকাপ, সবাই জানে এটা, তারা চাইবে যেন, এমনটা বলেছো যে রক্তের শেষ বিন্দু দিয়ে হলো স্কালোনি বলেছে, তারা চেষ্টা করবে যে তারা যত ফাইনালে যেতে পারে। 1966 সালের পর বিশ্বকাপের ফাইনাল আর কখনো যেতে পারেনি ইংল্যান্ড। এইবার ইংল্যান্ডের সামনে সেই সুবর্ণ সুযোগ। অন্যদিকে মেসির শেষ বিশ্বকাপ, তিনিও চাইবেন বা তার দলের সবাই চাইবেন মেসির জন্য হোক বা পুরো আর্জেন্টিনা হোক ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতে। দুই দলের দিক দিয়ে আমি চিন্তা করলে প্রেডিকশন যদি একটু জানতে চাই, কি মনে হয়? তার আগে ছোট করে একটা জিনিস বলি, ইংল্যান্ডও যে খুব বড় পরীক্ষা ফেস করে এ পর্যন্ত আসছে ব্যাপারটা কিন্তু তা নয়। আর্জেন্টিনাও যে খুব বড় পরীক্ষা ফেস করে আসছে ব্যাপারটা তা নয়। সো আমি বলবো যে এই পরীক্ষাটাই দুইটা দলের হচ্ছে সব থেকে বড় পরীক্ষা। সো এই জায়গাতে দলটা মানে ম্যাচটা যে কোনো ক্ষেত্রে যেতে পারে, বাট আই থিঙ্ক মেসির ফর্ম এবং লেটলি আর্জেন্টিনার টিম যেভাবে এক হয়ে আসছে, আই থিঙ্ক সেক্ষেত্রে হয়তো ম্যাচ যদি এক্সট্রা টাইমে যেতে পারে, বাট আই থিঙ্ক আর্জেন্টিনা সেক্ষেত্রে ম্যাচটা বের করে আনবে। স্কোরলাইন প্লিজ। I think it will be 2-1 to আর্জেন্টিনা। এটা কি 90 মিনিট শেষ না 120 মিনিট? 120 মিনিট। আই ফিল এটা 1-1 হয়তো শেষ হতে পারে, বা নীল শেষ হতে পারে, বাট মানে নীল এই দুই অ্যাটাকিং টিম নীল তো মনে হয় না আই শেষ ডোন্ট হবে। সি দুইটা টিম যে খুব বেশি অ্যাটাকিং, এরা মানে ফ্রান্সের অবশ্য, হ্যাঁ ফ্রান্সের কথাও চিন্তা যদি করি গত ম্যাচে, যে তারাও তো বেস্ট অ্যাটাকিং টিম বলেই গণ্য করা হচ্ছিল, কিন্তু তারাও তো ক্লিন শিট দিল স্পেনকে, তাই না? সো আমার কাছে মনে হয় এই ম্যাচের রেজাল্টটা 1-1 অথবা 2-2 হতে পারে 120 মিনিট শেষে, আর দেন টাই ব্রেক। কারণ এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার টাই ব্রেক দেখা হয়নি, মানে গত ওয়ার্ল্ড কাপে অনেকবারই দেখা হয়েছিল, এবং সেখান থেকে আবারও এমি মার্টিনেস মাস্টার ক্লাসে অথবা রাশফোর্ড হ্যারি কেনদের বারের ওপর দিয়ে সাইড দিয়ে মেরে টেরে হলেও সেটা আর্জেন্টিনা জিতে কোনোভাবে ফাইনাল চলে যাবে, এটা আমার প্রেডিকশন। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলো রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।